সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিএনপির অন্যতম নেতা বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল কিভাবে তারেক রহমানের প্রশংসা করতে গিয়ে তার তোষামোদী করছেন। হাবিবুন নবী খান সোহেলের মতো একজন নেতা যদি এ ধরনের তোষামোদী করেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি আওয়ামী লীগের বিটিম হতে আর বেশি সময় লাগবে না। আমরা বিগত সময় দেখেছি ব্যক্তি বন্দনাকে কিভাবে ব্যক্তি পূজার পর্যায়ে নিয়ে আসা হয়েছিল। আমরা বিগত সরকারের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কেন্দ্র করে ব্যক্তি প্রশংসাকে কিভাবে ব্যক্তি বন্দনা তথা ব্যক্তি পূজায় পরিণত করা হয়েছিল। হাবিবুন নবী খান সোহেলের এই বক্তব্য শুনে মনে হচ্ছে বিএনপি হয়তো এবার সেই পথে হাঁটছে। আমরা কিন্তু বিএনপির জন্মলগ্ন থেকে এ ধরনের তোষামোদী কখনো দেখিনি। আমরা সেখানে নেতা নেত্রীদের প্রশংসা শুনেছি, তাদের গুণকীর্তন শুনেছি, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা আবহ তৈরি করে এ ধরনের গুণকীর্তন এ ধরনের তোষামোদী কখনো লক্ষ্য করিনি। হাবিবুন নবী খান সোহেল তারেক রহমানের প্রশংসা করে অনেক কিছু বলতে পারতেন, অনেক কিছু বলার ছিল। তিনি বলতে পারতেন বিদেশে থেকে তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে তিনি যেভাবে দলের ঐক্য ধরে রেখেছেন কিংবা দলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তা ইতিহাসে খুবই বিরল। এই জন্য গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম নেওয়া তার খুব একটা জরুরি ছিল না। একই সাথে তারেক রহমানের বিরুদ্ধে যে ধরনের দুর্নাম রয়েছে সে সম্পর্কেও তিনি কথা বলতে পারতেন। আমরা যে দুর্নামগুলোর কথা বলছি তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবারতন্ত্র। তিনি এই সম্পর্কে বলতে পারতেন। এই সভায় না হোক অন্য সভায় কিন্তু তিনি এই বিষয়টিকে ব্যাখ্যা করতে পারতেন। তিনি বলতে পারতেন যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই সভাতে না হোক অন্য সভাতে হলেও তিনি বলতে পারতেন বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা সরাসরি দুটি বড় দলের নেতৃত্বে এসেছেন। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কাজ করে ধীরে ধীরে সামনে অগ্রসর না হয়ে সরাসরি দলের কেন্দ্রীয় নেতৃত্বে এসেছেন এবং সেটি এসেছেন পারিবারিক পরিচয়েই। তিনি বলতে পারতেন আন্দালিব রহমান পার্থ কিংবা তিনি বলতে পারতেন মাহিবি চৌধুরী কিংবা আন্দালিব রহমান পার্থ পারিবারিক পরিচয়ের সুবাদেই কিন্তু সরাসরি এদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আহসানুল্লাহ মাস্টারের ছেলে, তিনি গাজীপুরের আহসানুল্লাহ মাস্টারের ছেলে রাসেলের কথা বলতে পারতেন। তিনি বলতে পারতেন সোহেল তাজের কথা। তিনি বলতে পারতেন শেরে বাংলা একে ফজলুল হকের ছেলে ফাইজুল হকের কথা। তিনি মৌলানা ভাসানীর ছেলে নাসির সাহেবের কথা বলতে পারতেন। তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রের উদাহরণ টেনে ইন্দিরা গান্ধীর সাথে রাজীব গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কিংবা রাহুল গান্ধীর কথাও টানতে পারতেন।
তিনি টানতে পারতেন পাকিস্তানের ক্ষেত্রে ভুট্টোর সাথে, তিনি টানতে পারতেন পাকিস্তানের ভুট্টো পরিবারের সুবাদে বেনজির ভুট্টো কিংবা আসিফ জারদারির। তিনি বলতে পারতেন পাকিস্তানের রাজনৈতিক ক্ষেত্রে ভুট্টো, তিনি বলতে পারতেন পাকিস্তানের রাজনৈতিক ক্ষেত্রে জুলফিকার আলী ভুট্টোর পরিবার থেকে কিন্তু বেনজির ভুট্টো সে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারতেন, তিনি বলতে পারতেন জর্জ বুশের ছেলেও কিন্তু সে দেশের রাষ্ট্রপতি হয়েছিল। তাহলে এই যে পরিবারতন্ত্র নিয়ে তারেক রহমানকে এককভাবে যেভাবে দায়ী করা হয়, সেই বিষয়টি কিন্তু একেবারেই ভিত্তিহীন। কারণ এই পৃথিবীর ট্র্যাডিশনই হচ্ছে পরিবারের উপর মানুষের আস্থা এবং বিশ্বাসের সুবাদেই কিন্তু সেসব পরিবার থেকে কোনো না কোনো রাজনৈতিক নেতার উত্থান ঘটে এবং তারা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করে অথবা রাজনীতি করে। এটি বিরল কিছু নয়। আর যদি কারো সেই যোগ্যতা না থাকে তাহলে তারা কিন্তু হারিয়ে যান। আমরা দেখেছি এরশাদ সরকারের সময় মৌলানা ভাসানীর পুত্রকে মন্ত্রী করার পর তিনি কিন্তু আর সে জায়গায় টিকে থাকতে পারেননি। আমরা শেখ হাসিনার ক্ষেত্রেও দেখেছি শেরেবাংলা একে ফজলুল হকের ছেলেকে মন্ত্রী করার পরও তিনি কিন্তু সেই ক্ষেত্রে টিকে থাকতে পারেননি। তাহলে এই দোষটি পরিবারতন্ত্রের নয়, এই দোষটি হচ্ছে আমরা যারা পারিপার্শ্বিক অবস্থা কিংবা বৈশ্বিক ইতিহাস বিবেচনায় না নিয়ে কেবল একটি ব্যক্তি বিশেষকে হেয় করার জন্য বা ছোট করার জন্য তার সমালোচনা করি। সেক্ষেত্রে হাবিবুন নবী খান সোহেল কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনোই কোথাও কোনো কথা বলেছেন বলে আমরা শুনিনি। অথচ তিনি এক্ষেত্রে কি বললেন? এক্ষেত্রে এমন কথা বলেন যেটা একেবারে হাস্যকর, যে একটি চেয়ারে বসে দিনের পর দিন, যে একটি কক্ষের একটি চেয়ারে বসে দিনের পর দিন একজন নেতা তার দলকে নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি শরীরবিদ্যার দিক থেকে বিষয়টিকে বিবেচনা করি তাহলে এটি যে একটি ডাহা মিথ্যা তা বোঝার জন্য আমাদের খুব বড় বিজ্ঞানী হওয়ার দরকার নেই। কারণ আমাদের শরীরের গঠনটি হচ্ছে এরকম, যদি আমরা সারাক্ষণ একটি ঘরের একটি চেয়ারে বসে থাকি তাহলে কয়েক মাস পর আমার পক্ষে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করা সম্ভব নয়। আমার পক্ষে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা সম্ভব নয়। প্রিয় দর্শক, এছাড়াও হাবিবুন নবী খান সোহেল এই সভাতে যে প্রসঙ্গে কথা বলছেন, সেই প্রসঙ্গে তিনি যা বলেছেন সেটি না বলে বলতে পারতেন যে সেটি না বলে তিনি বলতে পারতেন তারেক রহমান, সেটি না বলে তিনি বলতে পারতেন বিএনপি বারবার, সেটি না বলে তিনি বলতে পারতেন বিএনপি একাধিকবার ক্ষমতায় আসলেও তারেক রহমান কিন্তু সেটি না বলে তিনি বলতে পারতেন বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসলেও কিন্তু তারেক রহমান কখনো, সেটি না বলে তিনি বলতে পারতেন বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসলেও কিন্তু তারেক রহমান কখনো সংসদ সদস্য বা মন্ত্রিত্বের পদ দখল করেননি। সেটি না বলে তিনি বলতে পারতেন বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসলেও কিন্তু তারেক রহমান কখনো মন্ত্রিত্ব কিংবা সংসদ সদস্যের পদ গ্রহণ করেনি। তিনি তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে গেছেন। তৃণমূল পর্যায়ে সারা দেশ ঘুরে ঘুরে তিনি রাজনীতিতে যে নতুন মাত্রা যুক্ত করেছেন, সারা দেশ ঘুরে ঘুরে তৃণমূল পর্যায়ে
সারা দেশ ঘুরে ঘুরে তৃণমূল পর্যায়ে রাজনীতি করে তিনি যে নতুন নজির স্থাপন করেছেন সেটি নিয়ে কিন্তু হাবিবুন নবী খান সোহেল তার প্রশংসা করতে পারতেন। তার প্রশংসা করতে পারতেন সেই সুদূর লন্ডনে বসে যেভাবে তিনি সারা দেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন সেটিরও। কিন্তু সেটি না করে তিনি কি করলেন, তিনি তাকে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখে দিতে চাইলেন। এই ধরনের তোষামোদী রাজনীতির জন্য নিঃসন্দেহে একটি অশনি সংকেত। তিনি শেষে যে কথাটি বলেছেন সেটি অত্যন্ত আপত্তিকর। তিনি শেষে যে কথা বলেছিলেন সেটি অত্যন্ত হাস্যকর। তিনি শেষে যে কথাটি বলেছেন সেখানে আমরা আওয়ামী লীগ রাজনীতির একটি গন্ধ খুঁজে পাচ্ছি। কেননা আমরা আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন সময় বক্তব্য দিতে শুনেছি, আমরা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে শুনেছি তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় রাসেলের সাথে যারা, কেননা আমরা আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্য থেকে শুনেছি বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন যারা সেখানে অভ্যুত্থান ঘটাতে গিয়েছিল, তখন যারা সেখানে শেখ মুজিবকে উৎখাত করার জন্য গিয়েছিল তাদের সাথে রাসেলের একটি কাল্পনিক কথোপকথন, সেই যে আবেগী কথোপকথন সেটি যে কত বড় মিথ্যা তা তো আমরা এখন সবাই জানি। ঠিক একই ধরনের একটি কাল্পনিক সংলাপ তৈরি করেছেন হাবিবুন নবী খান সোহেল। তিনি জিয়াউর রহমান নাকি মৃত্যুর পূর্বে দেশকে কিছু কথা বলে গেছেন। এগুলো আসলে এক ধরনের রাজনৈতিক ফাজলামো। এবং সেক্ষেত্রে তিনি যে কথাটি বলেছেন যে তিনি খালেদা জিয়া এবং তারেক রহমানের পাশাপাশি বিএনপির এমন কিছু নেতাকে রেখে গেছেন যারা দেশকে কখনো পরাজয় বরণ করতে দেবে না। অথচ বাস্তবে আমরা দেখেছি জিয়াউর রহমানের মৃত্যুর পর হুসেন মোহাম্মদ এরশাদ যখন এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে তখন জিয়াউর রহমানের অসংখ্য নেতা তার সাথে যোগ দিয়েছেন। কেউ ভয়ে যোগ দিয়েছেন, আবার কেউ বা যোগ দিয়েছেন লোভে। যার ফলে বেগম খালেদা জিয়াকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হয়, তাকে রাজনীতিতে যোগ দিতে হয়। এই ঐতিহাসিক সত্যটি কিন্তু হাবিবুন নবী খান সোহেল কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এই ঐতিহাসিক সত্যটাকেও অপমান করেছেন। আমরা যদি 91 সালের সংসদ সদস্য নির্বাচনের কথা ধরি, সেখানে কিন্তু মূল কারিশমা হিসেবে কাজ করেছিল জিয়া রহমানের যে অবদান সেটি, এবং খালেদা যে ছিলেন তার প্রতীক। এগুলোকে কেন্দ্র করে এই দুজন ব্যক্তির উপর নির্ভর করেই কিন্তু এদেশের মানুষ বিএনপিকে তখন ক্ষমতায় এনেছিল, এবং বলাই বাহুল্য ক্ষমতায় এনে তারা চরমভাবে হতাশ হয়েছে। একটি স্বৈরাচার বিধ্বস্ত দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়ার পরিবর্তে তখন থেকে চালু হয়েছে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ইত্যাদি সব অপকর্ম, যেগুলো অতীতের বাংলাদেশে ছিল না, কিংবা জিয়া রহমানের শাসনকালের বাংলাদেশে ছিল না। জিয়া রহমানের শাসনকালে ঘুষকে যখন অত্যন্ত নিন্দিতভাবে দেখা হতো, বিএনপির খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তখন কিন্তু সেই ঘুষ ধীরে ধীরে তার ডানা মেলতে শুরু করলো। তারপর হাবিবুন নবী খান সোহেল তার নেতাদের সম্পর্কে যে ধরনের কৃতিত্ব জাহির করেছে যে তারা বাংলাদেশকে পরাজিত হতে দেবে না, বাস্তবে কিন্তু আমরা সেটি দেখিনি। তারা বারবার পরাজিত হয়েছে। আওয়ামী লীগের কূটকৌশলের কাছে তারা বারবার পরাজিত হয়েছে। জিয়া রহমানকে হত্যার পেছনে যে নেপথ্যের শক্তিটি ছিল সেই শক্তির কাছে তারা বারবার পরাজিত হয়েছে, এবং কখনো কখনো তাদের কৃপা ভিক্ষা করার জন্য তাদের ওখানে ছুটে গিয়েছে।
এটি কি জিয়া রহমানের অপমান নয়? জিয়া রহমান যে দেশটিকে জিয়া রহমান যে দেশটিকে স্বনির্ভর করে গড়ে তুলতে জিয়া রহমান যে দেশটিকে স্বনির্ভর করে গড়ে তুলতে চেয়েছিলেন, যে দেশটিকে ভারতের আগ্রাসন মুক্ত যে দেশটিকে ভারতের আগ্রাসন মুক্ত করতে চেয়েছিলেন, যে দেশটির সার্বভৌমত্বকে যে দেশটির সার্বভৌমত্বকে যে দেশটির সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করতে চেয়েছিলেন, যে দেশটির সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করতে চেয়েছিলেন, সেই জিয়া রহমানের দলের নেতাদের কি আমরা কি বারবার ভারতে ছুটে যেতে দেখিনি, দিল্লির দ্বারস্থ হতে দেখিনি? তাহলে কোন বিবেচনায় হাবিবুন্নবী খান সোহেলের মতো একজন সাহসী দেশপ্রেমিক নেতা এই ধরনের কথা বললেন? তিনি অবশেষে বলেছেন, তার এই কথা যে সর্বৈব মিথ্যা সেটি তো আমরা দেখেছি 2024 সালের জুলাই বিপ্লবে। সেখানে জিয়া রহমান যেসব নেতাদের রেখে গিয়েছিলেন তাদের কেউ কি কোনো অগ্রণী ভূমিকা পালন করেছিল? তারা কেউ কি সামনে এগিয়ে এসেছিল? জিয়া রহমানের রেখে যাওয়া একজন নেতাও তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা পালন করেননি, বরং তার আদর্শ যারা অনুসরণ করত, যারা বিএনপির নেতৃত্ব দিত, তারা এই আন্দোলনকে ডিনাই করেছে, অস্বীকার করেছে। তাহলে বাংলাদেশকে পরাজিত হতে দেয়নি কে? হ্যাঁ, বাংলাদেশকে পরাজিত হতে দেয়নি এই দেশের নবীন প্রজন্ম, যার সাথে জিয়া রহমানের সরাসরি কোনো যোগসূত্র ছিল না, যারা কেউ জিয়া রহমানের দল করে না। এদেশের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে আন্দোলনকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল, তার প্রেক্ষিতেই কিন্তু এদেশের সর্বস্তরের মানুষ সেই আন্দোলনে যোগ দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করেছে, বাংলাদেশকে পরাজয়ের গ্লানি থেকে রক্ষা করেছে, বাংলাদেশকে ভারতের খপ্পর থেকে রক্ষা করেছে। তাহলে আমরা যদি বলি কেউ যদি এদেশকে পরাজিত হতে না দিতে চায়, সেটি হচ্ছে এদেশের তরুণ প্রজন্ম, তাহলে হাবিবুন্নবী খান সোহেল কেন এই ধরনের কথা বলছেন? প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন তিনি এসব বলছেন। তিনি এসব বলছেন চামচামি করে, তোষামদি করে কিছুটা লাইমলাইটে আসার জন্য, যাতে করে পরবর্তী সরকারে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পায়। সেই ক্ষেত্রটি প্রস্তুত করার জন্যই তিনি এই ধরনের চামচামির আশ্রয় নিয়েছেন, এই ধরনের তুষামি করছেন, এই ধরনের তুষামদির আশ্রয় নিয়েছেন। আমরা চাই না আওয়ামী লীগে যে ব্যক্তি চর্চা হয়েছে, যে ব্যক্তি পূজা হয়েছে, বিএনপিকে তা স্পর্শ করুক। যদি কোনো নেতা নেত্রীর বন্দনা করতে হয়, তাহলে যে সত্য ঘটনা এবং ফ্যাক্ট সে অনুযায়ী তার প্রশংসা করা হোক, তার তুষামদি নয়। এদেশের মানুষ প্রশংসা পছন্দ করে, তুষামদি নয়। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।